আজ থেকে প্রায় ৭২ বছর আগে এয়ার ইন্ডিয়া 245 বিমানটা মাউন্ট ব্ল্যাঙ্কের বরফময় পাহাড়ি এলাকায় ক্র্যাশ হয়ে গিয়েছিল। সেই প্লেন ক্র্যাশে বিমানে উপস্থিত সমস্ত যাত্রী মারা গিয়েছিল। তবে এই ঘটনার বেশ কয়েক বছর পর কাহিনীতে তখন টুইস্ট আসে, যখন ইজিপ্টে বসবাসকারী ছোট একটা পরিবার, যারা এয়ার ইন্ডিয়া 245 বিমান দুর্ঘটনায় তাদের ছেলেকে হারিয়ে ফেলেছিল, তাদের বাড়িতে একটা চিঠি আসে। সেই চিঠিটা দেখে ওই পরিবারের সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ সেই চিঠিটা তাদের ছেলের ছিল। সেই একই হাতের লেখা, সেই একই রকম লেখার ধরন, কিন্তু এটা কিভাবে সম্ভব ছিল? তাদের ছেলে তো অনেক বছর আগেই প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল। সবথেকে বড় আশ্চর্যের বিষয় এটাই ছিল যে এরকম চিঠি তাদের বাড়িতে একবার নয়, বারবার আসছিল। মনে হচ্ছিল যেন সেই বরফময় এলাকার কোনো এক প্রান্তে আজও তাদের ছেলে বেঁচে আছে। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন, এটা কিভাবে সম্ভব? কিভাবে মৃত্যুর পরে ওই বাড়িতে তাদের মৃত ছেলের চিঠি আসছিল? আর এয়ার ইন্ডিয়া 245 বিমানটাই বা কোথায় ক্র্যাশ হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 1950 সালের 3রা নভেম্বর, অর্থাৎ আজ থেকে প্রায় 72 বছর আগে, এয়ার ইন্ডিয়া ফ্লাইট 245 শাহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বোম্বে থেকে রওনা দিয়েছিল। আপনারা হয়তো ভাবছেন যে এই শাহর এয়ারপোর্টটা আবার কোথায়? আসলে এয়ারপোর্টটা 1999 সালের আগে বোম্বেতে ছিল। 1999 সালে এয়ারপোর্টের নাম বদলে ছত্রপতি শিবাজি মহারাজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাখা হয়। একইভাবে 1995 সালে বোম্বেকে পাল্টে মুম্বাই করে দেওয়া হয়েছিল। যাই হোক, এই বিমানটা শাহর এয়ারপোর্ট থেকে রওনা দেয়। বিমানে 40 জন যাত্রী এবং 8 জন ক্রু মেম্বার উপস্থিত ছিল। এটা একটা দীর্ঘ ফ্লাইট ছিল। এই বিমানটা সবার প্রথমে ইজিপ্টে অবতরণ করা হতো, তারপরে সুইজারল্যান্ডে অবতরণ করে হিথ্রো এয়ারপোর্ট লন্ডনে যেত, যেটা এই বিমানের শেষ ফ্লাইট ছিল। এটা L749 মডেলের বিমান ছিল, যেখানে 4টে প্রপেলার ইঞ্জিন লাগানো ছিল। এই বিমানটা দেখতে পুরনো বলে মনে হলেও এই বিমানটা সেই সময়কার আধুনিক বিমান ছিল। এবার এই বিমানটা বোম্বে থেকে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে অগ্রসর হতে শুরু করে। ধীরে ধীরে আবহাওয়া খারাপ হতে শুরু করে। এই সফরে বিমানটাকে ফ্রান্সের উপর দিয়ে এগিয়ে গিয়ে মাউন্ট ব্ল্যাঙ্ক পর্বত অতিক্রম করতে হতো। এটিসি ক্রমাগত বিমানটাকে গাইড করছিল, কিন্তু হঠাৎ করে এটিসির সাথে বিমানটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাধারণত যখন এটিসির টাওয়ার থেকে বিমান অনেক দূরে চলে যায় তখন এমনটা হয়ে থাকে, কিন্তু কয়েক মিনিট পরেই পুনরায় সেই বিমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। তবে হয়তো ফ্লাইট 245 এর ক্ষেত্রে বিষয়টা সেরকম ছিল না। এটিসি ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছিল যাতে পুনরায় বিমানটার সাথে যোগাযোগ করা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। এই নিরাপত্তা অনেক বড় একটা দুর্ঘটনার সংকেত দিচ্ছিল। এটিসি অপেক্ষা করতে থাকে এবং ভাবে যে এবার হয়তো ফ্লাইট 245 এর সাথে যোগাযোগ করা যাবে, কিন্তু 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে যায়। শেষমেশ সেই বরফময় পাহাড়ের মাঝে একটা সার্চ টিম পাঠানো হয়। সেই বিশাল পর্বতের মাঝে একটা ছোট বিমানকে খুঁজে বার করতে হতো। দেখতে দেখতে কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে যায়, কিন্তু তারপরেও বিমানটাকে খুঁজে পাওয়া যায় না। পরের দিন সার্চ টিম পুনরায় তাদের কাজ শুরু করে দেয়। অবশেষে 2 দিন সন্ধান চালানোর পরে বিমানের কিছু অংশ খুঁজে পাওয়া গিয়েছিল। বিমানটা ভেঙে গুড়িয়ে গিয়েছিল। বরফের সাদা চাদরে না বিমানটার সম্পূর্ণ ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, না পাওয়া গেছে যাত্রীদের দেহাবশেষ। সমস্ত কিছু সারা জীবনের জন্য বরফের নিচে চাপা পড়ে যায়। এই ঘটনাটা কেন ঘটেছিল তার স্পষ্ট কারণ কারোর কাছে নেই। অন্যদিকে 1950-এর দশকে আমরা আজকের মতো এত অ্যাডভান্সও ছিলাম না। পাইলট শেষ মুহূর্তে এটিসির কাছে কোনো রকমের টেকনিক্যাল ফেলিওর, মেকানিক্যাল ফেলিওর অথবা অন্য কোনো ধরনের এমার্জেন্সি কল করেনি, যার ফলে আমরা এটা অনুমান করতে পারি যে বিমানে কোনো ধরনের ত্রুটি ছিল না। তবে হ্যাঁ, এই বিষয়টা স্পষ্ট যে আবহাওয়া একেবারেই ভালো ছিল না। বিমানটা প্রায় 15,300 ফুট উঁচু পর্বতের সাথে ধাক্কা খেয়েছিল। যেহেতু বিমানটাতে কোনো টেকনিক্যাল ফল্ট ছিল না, তাই বিমানটা সহজেই সেই পর্বতটা অতিক্রম করতে পারত, কিন্তু এমনটা হয়নি। তাহলে কি এমন ঘটেছিল যার জন্য এয়ার ইন্ডিয়া ফ্লাইট 245 এর এরকম পরিণতি হয়েছিল? এখানে সবথেকে বেশি নির্ভরযোগ্য সম্ভাবনা এটাই ছিল যে প্লেনটা টালমাটাল করতে করতে নিচে পর্বতের দিকে আসেনি, বরং প্লেনটা আগে থেকেই পর্বতের উচ্চতায় উঠছিল। কিন্তু পাইলট এই বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন না। তিনি ভেবেছিলেন যে তারা পর্বতের উপর দিয়ে উঠছে। চারিদিকে মেঘাচ্ছন্ন থাকায় হয়তো প্লেনের পাইলট সামনে উপস্থিত পর্বতটা দেখতে পাননি।
1950-এর দশকে বর্তমান সময়ের মতো অ্যাডভান্স জিপিএস, ফ্লাইট চার্ট, নেভিগেশন সিস্টেম এইসব কিছুই ছিল না। সেই সময় প্লেনে অল্টিমিটার ব্যবহার করে প্লেনের উচ্চতা জানা যেত। তবে খারাপ আবহাওয়া এবং উঁচু নিচু পর্বতের মাঝে এই অল্টিমিটার ভুল রিডিং দিতে শুরু করত এবং মেঘের মাঝে সাদা রঙের বরফময় পর্বত সহজে দেখা যেত না। আর যখন দেখা যেত ততক্ষণে অনেক দেরি হয়ে যেত। হতে পারে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 245-এর সাথেও এমন কিছু ঘটেছিল। আজও বহু বিমান মাউন্ট ব্ল্যাঙ্কের উপর দিয়ে উড়ে যায়, কিন্তু আজ আর এই ধরনের দুর্ঘটনা ঘটে না, কারণ বর্তমানে প্রাইমারি সার্ভাইলেন্স রাডার, সেকেন্ডারি সার্ভাইলেন্স রাডার, জিপিএস এবং অনেক স্যাটেলাইট ক্রমাগত বিমানের উপরে নজর রাখে। প্লেনে উপস্থিত ওয়েদার রাডার সঠিকভাবে সমস্ত তথ্য পাইলটের কাছে প্রেরণ করে, যার ফলে এই ধরনের দুর্ঘটনার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। এছাড়াও পাইলটের কাছে একটা চার্ট থাকে যেখানে এলাকার প্রত্যেকটা জায়গার ডিটেলস থাকে। আর সেই পর্বতের উপর দিয়ে যদি কোনো বিমান উড়ে যায় তাহলে বিমানটা কত উচ্চতায় উঠবে সেই সব তথ্য পাইলটের কাছে আগে থেকে উপস্থিত থাকে। এই জন্যই বর্তমানে এই ধরনের দুর্ঘটনা আমরা দেখতে পাই না। যদিও কয়েক বছর পরে এই কেসটা বন্ধ করে দেয়া হয়, কিন্তু সেখানে আর একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনাটা 6 বছর পরে এয়ার ইন্ডিয়া ফ্লাইট 101 ঠিক সেই একই পর্বতে সেই একই জায়গায় ধাক্কা খায় যেখানে ফ্লাইট 245 ধাক্কা খেয়েছিল। আজ এয়ার ইন্ডিয়া ফ্লাইট 245 এবং এয়ার ইন্ডিয়া ফ্লাইট 101 এই দুটো প্লেনই মাউন্ট ব্ল্যাঙ্কের বরফময় চাদরের মাঝে কোথাও চাপা পড়ে আছে। এইভাবে ধীরে ধীরে কয়েক মাস অতিক্রান্ত হয়ে যায়, কয়েক বছর অতিক্রান্ত হয়ে যায়, বরফ গলতে শুরু করে। তারপর বহু বছর আগে চাপা পড়ে যাওয়া এয়ার ইন্ডিয়া ফ্লাইট 245 এবং ফ্লাইট 101-এর ধ্বংসাবশেষ বাইরে বেরোতে শুরু করে। অনেক পর্বতারোহী প্রায়শই এই পর্বতে ট্রেক করেন। সেই সময় কখনো বিমানের ইঞ্জিন পাওয়া যায়, আবার কখনো বিমানের ভাঙা অংশ। এয়ার ইন্ডিয়া ফ্লাইট 245 কেন এবং কিভাবে ক্র্যাশ হয়েছিল সেটা তো আপনারা বুঝলেন। এবার আপনাদের সেই রহস্যময় চিঠিগুলো সম্পর্কে জানাবো। 1978 সালের ফ্রান্সের একজন পুলিশকর্মী একটা চিঠির বান্ডিল খুঁজে পেয়েছিলেন। এই চিঠিগুলো ফ্লাইট 245-এ বসে থাকা একজন বিমানযাত্রী ছিল, যিনি 28 বছর আগে মারা গিয়েছিলেন। যদিও বরফে চাপা পড়ে যাওয়া তার সেই চিঠিগুলো তখনও সঠিক অবস্থায় ছিল। সেই জন্য ওই পুলিশ অফিসার সিদ্ধান্ত নেন যে তিনি ওই সবগুলো চিঠি পোস্ট করবেন। তিনি প্রায় 55টা চিঠি পোস্ট করে দেন। কিছুদিন পরে যখন সেই চিঠিগুলো ওই প্লেন দুর্ঘটনায় নিহত ছেলেটার বাড়ি পৌঁছায় তখন সবাই অবাক হয়ে যায়। একজন মৃত মানুষ কিভাবে তার পরিবারের কাছে চিঠি পাঠাতে পারে এই বিষয়টা কারোর মাথায় ঢুকছিল না। যদিও কিছুদিন পরে এই বিষয়টা সামনে আসে যে এই চিঠিগুলো অন্য একজন ব্যক্তি পোস্ট করেছিলেন। 28 বছর পরে যখন ওই নিহত বিমানযাত্রীর বাড়ির সদস্যরা তাদের ছেলের হাতের লেখা সেই চিঠিগুলো পান তখন তাদের মনে হয় যে তাদের ছেলে আবার তাদের কাছে ফিরে এসেছে। সত্যি এই বিষয়টা তাদের কাছে ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। বরফে আবৃত এই জায়গাটা থেকে কখনো ভারতীয় নিউজ পেপার খুঁজে পাওয়া গিয়েছিল, আবার কখনো এই দুর্ঘটনা স্থল থেকে ভারতের সিক্রেট ডকুমেন্ট উদ্ধার করা হয়েছিল। আজও এই মাউন্ট ব্ল্যাঙ্ক পর্বতে অনেক রহস্য, অনেক স্মৃতি বরফের নিচে চাপা পড়ে আছে, যেগুলো হয়তো ভবিষ্যতে কোনো এক সময় উদ্ধার করা সম্ভব হবে। বন্ধুরা, আপনার কি মনে হয় এই প্লেনটার সাথে কি হয়েছিল? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান।